হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। মুস্কানের বাবা চুপ হয়ে গেলেন। ওর মা কষ্ট নিয়ে বললেন, এত দূরে পাঠিয়ে মেয়েটা কিভাবে শান্তিতে থাকি? ও তো কখনো আমাদের ছেড়ে থাকে নাই। কখনো কখনো মানুষকে নতুন জায়গা দরকার হয় আপা, নিজেকে আপন করে বোঝানোর জন্য। দেখবি আপা, মুস্কান একদিন খুব বড় মাপের একজন মানুষ হয়ে যাবে। তুই অমত করিস না। সবাই তখন মুস্কানের দিকে তাকিয়েছিল, কিন্তু রোশান সে একদম স্বাভাবিকভাবে খাবার খাচ্ছিল। মাঝে মাঝে ফোন চেক করছিল, একবারও মুখ তুলে তাকায়নি, যেন এই আলোচনার সাথে তার কোনো সম্পর্ক নেই। মুস্কানের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে মনে মনে হয়তো এই জিনিসটাই আশা করেছিল। রোশান হয়তো একবার বলবে মুস্কানের যাওয়ার দরকার নেই, কিন্তু না, কিছুই হলো না। পিয়াল পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল। তার নিজেরও কেমন অদ্ভুত লাগছিল। মাহি ধীরে ধীরে পানি খেতে খেতে বলল, যেতে চাইলে যাক না, নতুন জায়গায় গেলে ওর মাথাটাও ঠিক হবে। বড় চাচার ধমক দিয়ে বললেন। মাহি, একদম চুপ করো, বড় বেশি কথা বলো তুমি। হ্যাঁ, কিন্তু ততক্ষণে কথাটা মুস্কানের হৃদয়ে গিয়ে বেঁধে গেছে। সেদিন রাতেই মুস্কান চুপচাপ তার নিজের কাপড় চোপড় গোছাতে শুরু করলো। তার মা দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছিল। কাছে এসে বলল, সত্যি কি তুই তোর খালামণির সাথে যেতে চাস? মুস্কান মুচকি হাসার চেষ্টা করলো, তারপর তার মায়ের দিকে তাকিয়ে বলল, কিছুদিনের জন্য শুধু। কিন্তু তার কণ্ঠে বোঝা যাচ্ছিল তার ভেতরের কষ্টটা। সে নিজেও জানে না এই যাওয়া কতটা দীর্ঘ হবে। অবশেষে যাওয়ার দিন চলে এলো। বাড়ি থেকে বের হওয়ার সময় বড় চাচি মুস্কানকে ধরে অনেক কান্না করলো। সবার মুখটা একটু বেজার। স্টেশনের চারপাশে মানুষের ভিড়, ট্রেনের হুইসেল আর বিদায়ের অদ্ভুত কষ্ট। তাকে বিদায় দিতে এসেছিল মুস্কানের বাবা মা পিয়াল। সোনিয়া বেগম তাকে বারবার জড়িয়ে ধরছিল আর বলছিল, একদম পাগলামি করবি না, পড়াশোনায় মনোযোগ হবি, আর সব সময় খালামণির কথা মেনে চলবি। মুস্কানের বাবা বারবার মেয়ের দিকে তাকাচ্ছিল, বারবার চোখ মুছতে মুছতে বললেন, কোনো কষ্ট হলে সঙ্গে সঙ্গে ফোন দিবি তুই। পিয়াল চুপচাপ দাঁড়িয়ে রইল একপাশে। মাহিও এসেছিল, যদিও তার মুখে তেমন ভাব ছিল না। আর রোশান, সে একটু দূরে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। তার চোখে মুখে যেন অদ্ভুত স্বস্তি, যেন মেয়েটা চলে গেলে বাড়িটা আবার শান্ত হবে। মুস্কান একবার তাকালো তার দিকে, একবার, শুধু একবার, হয়তো শেষবারের মতো। আশা করেছিল রোশান তাকাবে, ডাকবে, অথবা অন্তত বলবে ভালো থাকিস। কিন্তু রোশান শুধু ফোনটা পকেটে ঢুকিয়ে অন্যদিকে তাকালো। মুস্কানের বুকের ভেতরটা হঠাৎ একদম ফাঁকা হয়ে গেল। ট্রেনের হুইসেল বেজে উঠল। নাজিয়া তার হাত শক্ত করে ধরে বলল, চল মা, ট্রেন চলে এসেছে। মুস্কান ধীরে ধীরে ট্রেনে উঠে গেল। জানালার পাশে বসে সে শেষবারের মতো বাড়ির মানুষগুলোর দিকে তাকালো। তার মা কাঁদছে, বাবা মুখ ঘুরিয়ে চোখ মুছছে, পেয়াল স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে তখনও নির্বিকার। ঠিক তখনই ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। মুস্কানের চোখ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ল। সে হয়তো জানতো না এই চলে যাওয়াটাই একদিন কারো জীবনের সবচেয়ে বড় শূন্যতা হয়ে দাঁড়াবে। চিটাগাং পৌঁছানোর পর থেকে মুস্কানের জীবনটা যেন একদম অন্যরকম হয়ে গেল। নতুন শহর, নতুন মানুষ, নতুন পরিবেশ। নাজিয়ার বাসাটা ছিল পাহাড়ের পাশে, শান্ত একটা এলাকা। বারান্দা থেকে দূরে সমুদ্রের হাওয়া অনুভব করা যেত। সন্ধ্যায় ছাদের ওপরে দাঁড়ালে পুরো আকাশটা কমলা হয়ে উঠত। কিন্তু এত সুন্দর পরিবেশ, মুস্কানের ভেতরের অন্ধকারটা যেন কম ছিল না। প্রথম কয়েকদিন
সে খুব চুপচাপ থাকতো। না আগের মতো হাসি, না দুষ্টামি, না অকারণে কোনো কথা বলা। নাজিয়ার স্বামী ফাহিম একদিন হেসে বললেন, এই মেয়েটা এত চুপচাপ থাকে কেন? আপু তো বলেছিল এই মেয়েটাকে সামলানোই যায় না। মানুষ চুপ হয়ে যায় যখন ভেতরটা বেশি ভেঙে যায়। মুস্কান তখন বারান্দায় বসে আকাশ দেখছিল। কথাটা শুনেও কিছু বলল না। সে এরপর ধীরে ধীরে নাদিয়া তাকে নতুন কলেজে ভর্তি করিয়ে দিল। প্রথম দিন কলেজে যাওয়ার সময় নাদিয়া তার চুল ঠিক করে দিতে দিতে বলল, শোনো, অতীতকে মাথায় রাখলে মানুষ সামনে এগোতে পারে না। আমি চেষ্টা করছি খালামণি নিজেকে সামলে নেয়ার। তোকে দেখতে হবে, তুই সব পারবি। সেদিন অনেক দিন পর মুস্কানের ঠোঁটে হালকা একটা হাসি। এদিকে ঢাকায় মুস্কান চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন বাড়িটা অদ্ভুত শান্ত হয়ে গেল। কেউ দৌড়ে এসে চিৎকার করে না, কেউ রোশনের রুমে ঢুকে জিনিসপত্র নাড়ায় না, কেউ মাহির সাথে ঝগড়া করে না। সবকিছু ঠিকঠাক, ঠিক যেটা রোশন চেয়েছিল। একদিন রাতে সে নিজের রুমে ঢুকে টেবিলে বসলো। হঠাৎ তার চোখ পড়ল টেবিলের এক কোণায় একটা ছোট্ট গোলাপি রঙের ক্লিপের ওপর। সে কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে রইল, তারপর বিরক্ত হয়ে ক্লিপটা ড্রয়ারে ছুঁড়ে ফেলল। যত সব আবর্জনা এখানে সেখানে পড়ে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেদিন রাতে তার ঘুম আসছিল না। তার বারবার কানে ভেসে আসছিল, আমি ইচ্ছে করে করি নাই ভাইয়া। রোশন বিরক্ত হয়ে বালিশ চাপা দিল মুখে, তারপর ধীরে ধীরে বলে উঠল, ড্রামা কুইন ছিল একটা। তবু অদ্ভুতভাবে সেই কান্না ভেজা মুখটা মাথা থেকে তার যাচ্ছিল না। কয়েক সপ্তাহ কেটে গেল। মুস্কান এখন একটু একটু করে বদলাচ্ছে। সে পড়াশোনায় মন দিচ্ছে, নাজিয়ার সাথে রান্নাঘরে সাহায্য করছে, ফাহিমের সাথে গল্প করে। কলেজেও কয়েকজন নতুন বন্ধু হয়েছে। একদিন সন্ধ্যায় ছাদে দাঁড়িয়েছিল সে, বাতাসে তার চুল উঠছিল। নাজিয়া পাশে এসে দাঁড়ালো, ধীরে ধীরে মুস্কানের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কি ভাবছিস মা? নিজেকে নতুন করে গোছানোর চেষ্টা করছি খালামণি। নাজিয়া মুগ্ধ হয়ে মুস্কানের চোখের দিকে তাকিয়ে রইল, মনে মনে বলল, মেয়েটা তাহলে সত্যিই বদলাচ্ছে। ঠিক তখনই নিচে থেকে ফাহিমের ডাক। মুস্কান, তোমার ফোন। আমার ফোন? সে নিচে নেমে ফোনটা হাতে নিতে থমকে গেল। স্ক্রিনে একটা নাম জলজল করছে, পিয়াল ভাইয়া। মুস্কানের বুকটা কেঁপে উঠল। ধীরে ধীরে কল রিসিভ করলো সে। হ্যালো ভাইয়া। ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপ থাকার পর পিয়াল বলল, কেমন আছিস? মুস্কান জানালার দিকে তাকালো। ভালো আছি ভাইয়া। হালকা আসলো, মিথ্যে বলছিস? মুস্কান চুপ। পিয়াল আবার বলল, তোকে ছাড়া নানু বাড়িটা খুব অদ্ভুত লাগে রে। এই প্রথম কেউ তাকে অনুভব করলো। সে তার না থাকাটা কারোর জীবনে ফাঁকা তৈরি করেছে। মুস্কানের চোখ ভিজে উঠল। ঠিক তখনই ওপাশ থেকে আরেকটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। পিয়াল, আমার চার্জারটা দেখেছিস? মুহূর্তে মুস্কানের নিঃশ্বাসটা আটকে গেল। পিয়াল হয়তো বুঝতে পারেনি ফোনের শব্দটা স্পষ্ট গেছে, কিন্তু মুস্কান শুনেছে একদম পরিষ্কারভাবে। তার বুকের ভেতর পুরনো ব্যথাটা আবার ধীরে ধীরে জেগে উঠল। আর ঠিক সেই মুহূর্তেই ঢাকায় নিচে রুমে দাঁড়িয়ে রোশন হঠাৎ থমকে গেল, কারণ তার চোখ আবার গিয়ে পড়েছে সেই ড্রয়ারের ওপরে যেখানে পড়ে আছে এখন একটা ছোট্ট ক্লিপ। রোশন কিছুক্ষণ ড্রয়ারের দিকে তাকিয়ে রইল। অদ্ভুত একটা বিরক্ত হচ্ছিল তার নিজের ওপর। সে হঠাৎ ড্রয়ার খুলে হাতে নিল ছোট্ট গোলাপি ক্লিপটা। একপাশে ছোট মুক্তার ডিজাইন। মুহূর্তেই তার মাথায় ভেসে উঠল সেই মেয়েটার হাসি মুখ। রোশন ভাইয়া দেখো, এই ক্লিপটা সুন্দর না? বড় আম্মু কিনে দিয়েছে আজকে। বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো রোশন। উফ, কেন বারবার মাথায় আসে এই মেয়েটা? নোমান হচ্ছে মুস্কানের সেজো চাচার বড় ছেলে। সে বর্তমানে ইউএসএ আছে। নোমান মুস্কানকে তার নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতো। তাদের বন্ধনটা ভাই বোনের হলেও দুজনের বন্ধুর মতো। বয়সের পার্থক্য তাদের কাছে কিছুই না,
কিন্তু অনেকেই জানতো না নোমানের জীবনের একটা গল্প ছিল, যেটা সে কাউকে বলেনি, শুধুমাত্র একজন ছাড়া। আর সেই মানুষটা ছিল মুস্কান। তখন মুস্কানের বয়স কম, সবকিছু পুরোপুরি না বুঝলেও চোখের ভাষা বুঝতে শিখে গিয়েছিল। একদিন বিকেলে সবাই ছাদে বসে গল্প করছিল। রাহি হাসতে হাসতে তার কলেজে কোনো মজার ঘটনা সবার সাথে শেয়ার করছিল। সেখানে দাঁড়িয়ে মুস্কান হাসছিল, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে নোমানের দিকে। নোমান কিছু বলছে না, শুধু চুপচাপ রাহির দিকে তাকিয়ে আছে। চোখে অদ্ভুত এক মুগ্ধতা, যেটা অন্য কেউ খেয়াল করেনি, কিন্তু মুস্কান করেছে। রাতের বেলা মুস্কান হঠাৎ নোমানের রুমে ঢুকে বলল, নোমান ভাইয়া কোথায় তুমি? সামনে আসো। কি হলো রে পিচ্ছি, এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? নোমান ভাইয়া একটা কথা বলবে? তুমি রাহি আপুর দিকে এইভাবে তাকিয়েছিলে কেন? নোমান প্রথমে থমকে যায়, তারপর ধীরে ধীরে বলে, কিভাবে তাকিয়েছিলাম? এই যে সিনেমার হিরোদের মতো। তুই খুব বেশি বড় হয়ে গেছিস। আমি পিচ্ছি না, আমি সব বুঝি। নোমান মুস্কানের মাথায় একটা টোকা দেয় আর বলে, বুড়ো হয়ে গেছিস নাকি? তুই তো আমার পিচ্ছি। বলো না ভাইয়া, তুমি কি রাহি আপুকে পছন্দ করো? এই কথাটা শুনে নোমান কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। প্রথমবারের মতো সে বুঝলো তার গোপন কথাটা এই ছোট্ট পিচ্চি মেয়েটা ধরে ফেলেছে। কিছুক্ষণ পর জানালার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, হ্যাঁ রে পিচ্ছি, আমি রাহিকে অনেক পছন্দ করি। মুস্কানের চোখগুলো বড় বড় হয়ে গেল। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ সত্যি। ভাইয়া, রাহি আপু কি এই কথাটা জানে? না তো, বাড়ির কেউ জানে না। তাহলে বলছো না কেন? নোমান হালকা হাসলো, কিন্তু হাসিটার ভেতরে কষ্ট ছিল। সব সময় সব কথা বলা যায় না পিচ্ছি। সেদিন অনেকক্ষণ দুজন গল্প করেছিল। মুস্কান বিছানায় পা দুলিয়ে বসে বসে নোমানের কথাগুলো শুনছিল, আর নোমান নিজের মনের কথাগুলোই পিচ্চির কাছে সব খুলে বলেছিল। জানিস মুস্কান, রাহি যখন হাসে তখন পুরো বাড়িটা অন্যরকম লাগে। ও মা, বলো কি? ভাইয়া, তুমি তো একদম পুরো ফিল্মের হিরোদের মতো শুরু করেছো। নোমান বালিশ ছুঁড়ে মারে মুস্কানের দিকে আর বলে, চুপ, তুই চুপ কর একদম, পাকা পাকা কথা। এরপর থেকে মাঝে মাঝে মুস্কান মজা করত। রাহি পাশ দিয়ে গেলে ফিস ফিস করে বলতো, নোমান ভাইয়া, তোমার নায়িকা আসছে। চুপ কর পিচ্ছি, বেশি কথা বলিস না। কিন্তু তার কানগুলো লাল হয়ে যেত। তারপর এলো সেদিন নোমান বিদেশে চলে যাবে, সবার সাথে বিদায় নিচ্ছিল। ঠিক তখন মুস্কান আলাদা করে ডেকে বারান্দায় এক কোণায় দাঁড়িয়ে দুজনের কথা বলেছিল। একটা কথা বলি মুস্কান, আমি না ফেরা পর্যন্ত একটা কাজ করবি? কি কাজ করতে হবে ভাইয়া, বলো? রাহির খেয়াল রাখবি তুই। ও কোথায় যায়, কখন যাচ্ছে, কি করছে, সব খবর আমাকে দিবি। মুস্কান নোমানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, সেটা তুমি না থাকলেও আমি রাখবো। না না, সিরিয়াসলি বলছি। তারপর একটু থেমে বলল, আমি ওকে খুব পছন্দ করি রে মুস্কান। মুস্কান চুপচাপ শুনছিল নোমানের কথাগুলো। একদিন যখন নিজের পায়ে পুরোপুরি দাঁড়াবো, যখন বাবা আমাকে আর দূরে রাখবে না, তখন আমি সবাইকে এই কথা বলবো। ঠিক আছে ভাইয়া, আমি তার আগে কাউকে কিচ্ছু বলবো না। প্রমিস কর, বলবি না? প্রমিস 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 ভাইয়া। 3 প্রমিস হলো তো এবার। নোমান তখন মুস্কানের মাথায় হাত রেখে বলছিল, তুই আমার সবচেয়ে বিশ্বস্ত ছোট্ট পিচ্ছি বনুটা, আর তুই আমার সবচেয়ে বিশ্বাসী মানুষ। কারণটা কি জানো ভাইয়া? আমি সবচেয়ে বুদ্ধিমান, তাই না? নোমান হেসে মুস্কানের মাথায় হাত রেখে বলে, তোর মনটা অনেক পরিষ্কার মুস্কান। আর সেই কারণেই সে বিদেশে থাকাকালীন নোমান যখন ফোন করত রাহির খবর জিজ্ঞেস করত, কিন্তু এমনভাবে মুস্কান তার সাথে কথা বলতো যাতে কেউ বুঝতে না পারে। নোমানের প্রতিটা প্রশ্নের মধ্যে যেন একটা নাম লুকিয়ে থাকতো, রাহি। চিটাগাংয়ে যাওয়ার পর প্রথম কয়েক মাস মুস্কান নিজেকে খুব একা অনুভব করত। নতুন শহর, নতুন পরিবেশ, সবকিছু যেন অপরিচিত। তখন পরিবারের মধ্যে 2জন মানুষ নিয়মিত তার খোঁজ নিত, সে হলো নোমান আর টিয়াল। নোমান রোশনের চেয়ে
মাত্র 6 মাসের বড়। একদিন বিকেলে নাদিয়ার বাসায় বারান্দায় বসে ছিল মুস্কান। হঠাৎ ফোনটা বেজে উঠল। আরে নোমান ভাইয়া, মুস্কান মুখে একটা হাসি ফুটে উঠল। সে ফোনটা রিসিভ করেই বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কেমন আছো? ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম। পিচ্ছি, খাইছিস? এই যে ফোন দিলে আগে খাওয়ার খবর নাও কেন তুমি? কারণ তুই না খেয়ে বই নিয়ে বসে থাকিস বেশি। মিথ্যে কথা বলছো কেন ভাইয়া? আমাকে শেখাইতে আসিস না, ছোটবেলা থেকেই তোকে চিনি আমি। মুস্কান হেসে ফেলল। অনেকদিন রাতে না খেয়ে বারান্দায় ঘুমিয়ে গেছিস, মনে নেই? পড়াশোনা কেমন চলতেছে? রেজাল্ট খারাপ করলে কিন্তু আমি দেশে আইসা তোকে মার দেব। তোর সাথে কথা বলা বন্ধ করে দিব। কাছে এসে আমাকে মেরে দেখাও তো। হেই পাগলি, সত্যি সত্যি কি আমি তোকে মারতে পারি? তুই আমার একটা ছোট্ট পাগলি। দুজনেই হেসে উঠল। মাঝে মধ্যে নোমান ভিডিও কল দিত। মুস্কান যদি অসুস্থ হতো সবার আগে সে খবর নিত। একবার মুস্কানের জ্বর হয়েছিল, প্রায় রাত 11টায় ফোন করলো। ওষুধ খেয়েছিস? হ্যাঁ খেয়েছি তো। মিথ্যে বলছিস না তো? না তো ভাইয়া, বললাম তো খেয়েছি। থার্মোমিটারে মেপেছিস, কত দেখাইছে? মুস্কান অবাক হয়ে হেসে দিয়ে বলে, তুমি কি ডাক্তার নাকি? না, আমি তোর বড় ভাই। কথাটা শুনে যেন মুস্কানের বুকটা ভরে উঠেছিল। একদিন নাদিয়া মজা করে বলে ফেলল, কি ব্যাপার নোমান, বিদেশ থেকেও তুমি আমার ভাগ্নির পার্সোনাল গাইড হয়ে আছো? নোমান মুচকি একটা হাসি দিয়ে নাদিয়া বেগমের উদ্দেশ্যে বলল, কি করব খালামুনি, আমার এই পিচ্চিটা তো কথাই শুনতে চায় না। সব কিছুতেই ওর অবহেলা, তাই গাইড না হয়ে উপায় আছে? তাছাড়া এই মেয়েটাকে দেখলে শান্তি পাই। খালামুনি মনে হয় আপন মায়ের পেটের বোনের থেকেও বেশি। একটা সময় বাড়ির অনেকের মুস্কানের আর নোমানের এই মেলবন্ধনটা দেখে হিংসে করত। মেজচাচা তো প্রায় সময়ই বলেই ফেলতো, নোমান হচ্ছে মুস্কানের বডিগার্ড। আমার পোলা আমার থেকে বেশি খোঁজ খবর রাখে মুস্কানের। কারণ বাড়িতে ঢুকেই সে সবার আগে মুস্কানকে খুঁজতো। কাছে আসলেই জিজ্ঞেস করতো মুস্কান খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা। একেবারে ছোটবেলা থেকেই নোমান যেন মুস্কানকে চোখে হারাতো। মেজচাচি তো গর্ব করে বলেই ফেলতো, আসলে নোমান সবসময় মুস্কানকে নিজের ছোট বোনের মতো দেখতো। আর এই ব্যাপারটা অনেকের চোখে অন্যরকম মনে হতো। রোশান কিছুক্ষণ ডায়েরির দিকে তাকিয়ে রইল। অদ্ভুত একটা বিরক্তি হচ্ছিল তার নিজের ওপরই। সে হঠাৎ করে ক্লিপটা হাতে নিল। ছোট্ট গোলাপি, মাথায় ভেসে উঠল সেই মেয়েটার হাসি মুখ। রোশান ভাইয়া, এটি সুন্দর না? বড় মা কিনে দিয়েছে। রোশান বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো। সে উফ, এটা চলে গিয়েও আমাকে পাগল করে দিচ্ছে। ক্লিপটা আবার ফেলে দিতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই পেয়াল রুমে ঢুকলো। রোশানের হাতে ক্লিপ দেখে তার ভ্রুটা কুঁচকে উঠল। পেয়াল রোশানের দিকে তাকিয়ে একটু ব্যঙ্গ স্বরে বলে উঠল, কি রে, এটা কি ফেলে দিস না এখনো? রোশান দ্রুত ক্লিপটা ড্রয়ারে রেখে দিল। একটা ক্লিপ নিয়ে এত কথা। পিয়াল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুই ওটা খুব বেশি কষ্ট দিয়েছিস রোশান। রোশান বিরক্ত হয়ে হেসে বলল, ড্রামা বন্ধ কর, এতটুকু ব্যাপারে কেউ এইভাবে বাড়ি ছাড়ে? পিয়াল এবার একটু রেগে গিয়ে এসে আরেকটু রোশানের সামনে এগিয়ে এলো। তারপর বলল, সবার সামনে একটা মেয়েকে থাপ্পড় মারছিস, অপমান করেছিস, আর এখন বলছিস এইটুকু? কি দোষ ছিল মেয়েটার? হ্যাঁ, মেয়েটা তোকে না হয় একটু বিরক্ত করতো, তোকে না হয় একটু বেশি পছন্দ করতো, তাতে তোর কি এমন ক্ষতি হয়েছিল রে? রোশানের মুখটা শক্ত হয়ে গেল। তারপর বলল, ও ভুল করেছে, সবসময় আমাকে জ্বালাতন করতো। আর তুই কি করেছিস তার বিনিময়ে? অপমান, অবহেলা। রোশান চুপ। পিয়াল আবার ধীরে ধীরে বলল, তুই জানিস ট্রেনে ওঠার আগ পর্যন্ত মেয়েটা তোর দিকেই তাকিয়েছিল শুধু। রোশানের চোখে হালকা পরিবর্তন এলো। পিয়াল তিক্ত হেসে বলল, শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো ভেবেছিল তুই একবার ডাক দিবি তারে। কথাটা শুনে রোশনের বুকের ভেতর কেমন যেন মোচড় দিল, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। খুব ঠান্ডা গলায় বলল, চলে গেছে তো গেছে, তাতে কি হয়েছে? পিয়াল এবার সত্যি হতাশ চোখে তাকালো তার দিকে। চলে যেতে নিয়ে পেছনে ফিরে বলল,
একদিন তুই ঠিকই বুঝবি। একটু বলেই সে বেরিয়ে গেল। রোশান একা দাঁড়িয়ে রইল রুমে। এদিকে মুস্কান ধীরে ধীরে নিজেকে বদলে ফেলেছিল। সে এখন আগের চেয়ে অনেক শান্ত, অনেক পরিণত। কলেজে তার নতুন কয়েকজন বন্ধু হয়েছে। সবাই তাকে খুব পছন্দ করে, কারণ মেয়েটার ভেতর একটা অদ্ভুত মায়া আছে। একদিন কলেজ শেষে মুস্কান লাইব্রেরিতে বসে বই পড়ছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো একটা ছেলে, চোখে সানগ্লাস। সে হালকা হেসে বলল, এক্সকিউজ মি, তোমার পাশে সিটটা কি খালি আছে? মুস্কান মাথা তুলে তাকালো, তারপর বলল, জি, খালি আছে। ছেলেটা বসে পড়লো। কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা, আপনি না তুমি, আমি আরিয়ান। আমি তোমাকে তুমি করে বলবো। মুস্কান একটা মুচকি হাসি দিয়ে ভদ্রভাবে বলল, ও আচ্ছা, আমি মুস্কান। নামটা খুব সুন্দর। কিন্তু মুস্কানের মনে হচ্ছে অনেকদিন পর কেউ তার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। কোনো অপমান নেই, কোনো বিরক্তি নেই। দিন যেতে লাগলো। আরিয়ান প্রায়ই তার সাথে কথা বলে, নোট নেয়, হাসানোর চেষ্টা করে। নাদিয়া বিষয়টা খেয়াল করেছিল। একদিন রান্নাঘরে মুচকি হেসে নাদিয়া বলতে থাকে, ছেলেটা কিন্তু খারাপ না, ভালোই খেয়াল করে তোর। মুস্কান লজ্জা পেয়ে বলল, খালামণি কি যে বলো, ও হচ্ছে আমার ক্লাসমেট। মুস্কান হেসে উঠল। অনেকদিন পর মুস্কানকে হাসতে দেখে তার মনের ভেতরটা যেন প্রশান্তিতে ভরে গেল। অন্যদিকে রোশনের ভেতরে ধীরে ধীরে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। তার এখন মাঝরাতে ঘুম ভেঙে যায়। ডাইনিং টেবিলে বসলে মনে হয় কেউ চিৎকার করে বলবে, এটা আমার জুস। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হয় কেউ ধাক্কা দিয়ে পালাবে। কিন্তু না, সবকিছু শান্ত, ভয়ঙ্কর রকমের শান্ত। এদিকে মাহি বিরক্ত হয়ে বলতে থাকে, বাড়িটা এখন কত শান্ত লাগে, তাই না? রোশন টেবিলে চুপচাপ পানি খাচ্ছিল। মাহি আবার বলতে থাকে, ওই পাগলটা না থাকলে টেনশন কম। হঠাৎ রোশন গ্লাসটা টেবিলে রাখলো, ঠাস করে শব্দ হলো। সবাই চমকে তাকালো। খাবার টেবিলে চুপচাপ খেতে পারিস না? এত কথা বলিস কেন? মাহি হতভম্ব হয়ে গেল, কারণ এই প্রথমবার রোশন এমনভাবে ধমক দিল। পেয়াল দূর থেকে চুপচাপ সব দেখছিল। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে রহস্যময় একটি হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, হয়তো কিছু একটা বদলাতে শুরু করেছে। এভাবে কেটে গেল 3টা বছর। 3 বছর সময়টা খুব অদ্ভুতভাবে মানুষকে বদলে দেয়। যে মেয়েটা একসময় সারাদিন বাড়ি মাথায় করে রাখতো, হয় ছোট ছোট জিনিসে হাসতো, একটা মানুষের পেছনে পাগলের মতো ঘুরতো, সেই মুস্কান এখন আগের মতো নেই। এই 3 বছরে সে নিজেকে নতুন করে তৈরি করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় ফিরেছে। সকালে নরম রোদ পড়েছিল। বাসার সামনে নাদিয়া বারবার চুল ঠিক করে দিচ্ছিল আর বলছিল, ওখানে একা একা থাকতে পারবে তো? খারাপ লাগবে না আমাদের জন্য? মুস্কান হালকা হাসি দিয়ে নাদিয়া বেগমের গলা ধরে বলে, খালামণি, আমি আর এখন ছোট নাই। নাদিয়া খালা কিছুক্ষণ তাকিয়ে রইল মুস্কানের দিকে, তারপর মনে মনে বলল, সত্যি মেয়েটা আর আগের মতন কাঁদুনে চঞ্চল মুস্কান নেই। এখন তার চোখে অন্যরকম এক শান্ত আত্মবিশ্বাস। পিঠ ছড়িয়ে কোমর পর্যন্ত নেমে আসা চুলগুলো, সাদা সালোয়ার কামিজ, সাথে যেন অনন্য রকম এক অপসরী লাগছে তাকে। চোখে পাতলা কাজল, মেয়েটাকে যেন ছুলেই ভেঙে যাবে। এমন কোমল, অথচ ভেতর থেকে ভীষণ শক্ত। ফাহিম মুচকি হেসে বলল, ঢাকায় গিয়ে কিন্তু তুমি সবাইকে পাগল বানিয়ে দিও না গো। মুস্কান এবার একটু অ্যাটিটিউড নিয়ে বলল, কি আর বলবো ছোট পাপা, আমার এই পাগলামিটাই তো সবার সমস্যা। তবে এখন আমি এক অন্যরকম মুস্কান। আর্কিটেকচার সবচেয়ে ভয়ঙ্কর হয়েছে, আর এটাই যেন থাকে। এদিকে একই সময় 3 বছর পূর্বে রোশন সে বাড়ির নীরবতা সহ্য করতে না পেরে সেও চলে যায় বিদেশ। আজ 3 বছর পর বিদেশ থেকে ফিরেছে রোশন। এয়ারপোর্টে নামতেই মাহি চিৎকার করে বলে উঠল, OMG, রোশন ভাই, তুমি তো পুরাই বলিউড হিরো হয়ে গেছো। রোশন হালকা হেসে সানগ্লাস খুলে মায়ের দিকে তাকিয়ে বলল, তোর ভাই কি কখনোই এর থেকে কম ছিল? রোশন আগের থেকে আরো পরিণত হয়েছে। সেই চেহারায় তীক্ষ্ণতা এসেছে,
কিন্তু চোখে সেই পুরনো অহংকারটা আজও আছে। তার মা ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বলতে লাগলেন, মা প্লিজ শুকায়নি, বডি ফিটনেস ঠিক আছে, আর ঠিক মতোই খাওয়া দাওয়া করছি। রোশনের ভেতরে যেন তখনও কোথাও কোনো এক জায়গায় শূন্যতা রয়েই গিয়েছিল। বাড়িতে উৎসবের আমেজ, কারণ শুধু রোশনের ফেরা না, রাহির বিয়ের কথা পাকা হতে যাচ্ছে। বাড়িতে আত্মীয় স্বজন সবার আনাগোনা, সব হইচই, এসব আনন্দের মাঝেই দুপুরবেলা বাড়ির সামনে এসে থামলো একটি গাড়ি। পেয়াল উপর থেকে নিচে নামছিল, ঠিক তখনই গাড়ির দরজা খুলতেই থমকে গেল সে। কালো রঙের সানগ্লাস চোখে, হাতে আইফোন, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো বাতাসে উঠছে। পিয়ালের বুকটা ধপ করে উঠল। মেয়েটা ধীরে ধীরে সানগ্লাস খুলল, আর সেই মুহূর্তেই পিয়াল যেন কয়েক সেকেন্ডের জন্য শ্বাস নিতে ভুলে গেল। সে মনে মনে বলতে লাগলো, কেউ এটা কি আমাদের সেই আগের চঞ্চল মেয়েটা? আগের চেয়ে অসম্ভব সুন্দর হয়ে গেছে। কিন্তু সৌন্দর্যের থেকেও ভয়ঙ্কর ছিল তার ব্যক্তিত্ব। মুস্কান ব্যাগটা কাঁধে নিয়ে হালকা হাসলো, পিয়ালের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার পিয়াল ভাইয়া, ওভাবে তাকিয়ে আছো কেন? পিয়াল দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, তুই অনেক বদলে গিয়েছিস মুস্কান। তোকে দেখে তো আগের সেই মুস্কান বলে চেনাই যাচ্ছে না। মুস্কান ঠোঁট বাঁকিয়ে পিয়ালের দিকে তাকিয়ে, আমি কি আর ছোট্ট সেই মুচকান আছি পিয়াল ভাইয়া? আর মানুষই তো বদলায় ভাইয়া। এই ছোট্ট কথাটাই কেমন যেন গিয়ে পিয়ালের ভেতরে ধাক্কা খেল। সে আগেও মুস্কানকে পছন্দ করত, কিন্তু এখন মুস্কানকে কেমন অদ্ভুত মনে হচ্ছে। মুস্কান বাড়ির ভেতরে ঢুকতেই সবাই যেন অবাক হয়ে তাকিয়ে রইল। রোশনের মাও তো একদম হতবাক। এটা আমাদের মুস্কান। মাহি মুস্কানের মুখের দিকে হাঁ করে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, আহারে মুস্কান, তুই এত সুন্দরী কি করে হলি? মুস্কান অনেকক্ষণ মাহির দিকে তাকিয়ে থেকে শান্তভাবে বলল, কেন? আমি পানি খাই আর ঘুমাই। সবাই তখন হেসে উঠল, কিন্তু দূর থেকে কেউ একজন তাকাতেই সে থমকে গেল। মুহূর্তের জন্য তার চোখ স্থির হয়ে গেল। মুস্কানের পরনে সাদা নীল সালোয়ার কামিজে মেয়েটা যেন পুরো ঘরে আলো বদলে দিচ্ছিল। এটা কি সেই মেয়েটা এক সময় যে তার পেছনে পেছনে ঘুরতো? মুস্কানও তাকিয়েছিল, কিন্তু মাত্র 1 সেকেন্ড। তারপর একদম স্বাভাবিকভাবে চোখ সরিয়ে নিল, যেন রোশন নামে এখানে কেউ নেই। রোশন ভ্রু কুঁচকে ফেলল। অদ্ভুত একটা অনুভূতি হলো তার। তারপর সেদিন রাতে সবাই বসে একসাথে গল্প করছিল। রাহি নিজের কিছু কথা সবার সাথে শেয়ার করছিল। মাহি মজা করে বলতে লাগলো, রাহি আপু, তোমার তো বিয়ে হয়ে যাবে, তুমি চলে যাবে শ্বশুর বাড়িতে। একটু বলো না, তুমি কি দুলাভাইকে দেখেছো? রাহি লজ্জায় বালিশ ছুঁড়ে মারল। সবাই তখন হাসছিল, শুধু মুস্কান একটু দূরে বসে ফোন দেখছিল। রোশন কয়েকবার তাকিয়েছিল তার দিকে, কিন্তু মেয়েটা একবারের জন্যও তার দিকে তাকায়নি। শেষে মুস্কানের কাছে এসে রোশন নিজেই বলল, কেমন আছো মুস্কান? পুরো রুম কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। মুস্কান ধীরে ধীরে মুখ তুলল, তারপর ভদ্র এবং ঠান্ডা গলায় বলল, জি ভাইয়া, ভালো আছি। শুধু একটা শব্দ, তারপর আবার ফোনের দিকে চোখ দিয়ে ফোন স্ক্রল করতে লাগলো। ব্যাপারটা রোশনের ভেতরে যে বিঁধল কেমন যেন। এই মেয়েটা যে একসময় তার একটা কথায় হাসতো, তার পেছন পেছন ঘুরতো, সে এখন তাকে এভাবে এড়িয়ে চলছে। এরপর থেকে বিষয়টা আরো স্পষ্ট হতে লাগলো। রোশন রুমে ঢুকলে মুস্কান বেরিয়ে যায়। সে কথা বলে, ছোট উত্তর দেয়, চোখে চোখ রাখে না, কিন্তু অন্য সবার সাথে হাসে, মজা করে কথা বলে। বিশেষ করে পিয়ালের সাথে হাসতে হাসতে কথা বলছিল মুস্কান। পিয়াল বলল, তুই তো দেখছি নায়িকাদের মতো হয়ে গেছিস। তুই জানিস, এখন তোকে দেখে সব ছেলেরা ক্রাশ খেয়ে যাবে। এটা তো আমার সমস্যা না, এটা তো হবে ওদের চোখের সমস্যা। ঠিক তখনই পেছনে দাঁড়িয়েছিল রোশন। কেন জানি এই কথাগুলো তার সহ্য হলো না। সে ঠান্ডা গলায় বলল, এত অ্যাটিটিউড ভালো না। মুস্কান ধীরে ধীরে তার দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, কেন রোশন ভাইয়া, সবাইকে তো আর গুরুত্ব দিলে হয় না। কথাটা বলেই সে চলে গেল মুস্কান। কারণ সে প্রথমবার বুঝতে শুরু করেছে যে মেয়েটা একসময় তার জন্য পাগল ছিল, সে এখন সত্যিকার অর্থেই তাকে ছাড়া বাঁচতে শিখে গেছে।
এদিকে রাহির বিয়ের কথাবার্তা শুরু হয়, পুরো বাড়ি যেন ব্যস্ত হয়ে পড়ে। কেউ শপিং করছে, কেউ অতিথিদের তালিকা বানাচ্ছে, কেউ আবার বিয়ের সাজসজ্জা নিয়ে আলোচনা করছে। বাড়িটার প্রতিটা কোণ থেকে যেন আনন্দে ভরে উঠেছে, কিন্তু কেউ জানতো না এই আনন্দের মাঝেই একজনের হৃদয় নীরবে ভেঙে যেতে চলছে। মুস্কান ফোনে বারবার নোমানকে দেশে আসার কথা বলছিল, কিন্তু কোনো এক কারণে সে আসতে পারছিল না। পরিবারের সবাই জানতো নোমান খুব শান্ত, ভদ্র আর দায়িত্বশীল একটা ছেলে। কিন্তু একটা জিনিস কেউ জানতো না, নোমান বহু বছর ধরে রাহিকে খুব ভালোবাসে। কখনো মুখ ফুটে বলেনি, কখনো প্রকাশ করেনি। মনে মনে শুধু ভেবেছিল একদিন সবকিছু গুছিয়ে নিয়ে ফিরে এসে কথাটা সবাইকে বলবে। কিন্তু তার আগেই যেন ভাঙন শুরু হয়ে গেল। মুস্কান কোনো কিছু না ভেবে পেয়ে সে নোমানকে ফোন করে বলল, ভাইয়া, খুব তাড়াতাড়ি দেশে চলে আসো, তা না হলে সব শেষ হয়ে যাবে। এমন কি হয়েছে রে, সব শেষ হয়ে যাবে? মানে কি হয়েছে আমাকে খুলে বল।